প্রিয় শিক্ষার্থীরা, আমি ডাক্তার ওয়াহিদা সুলতানা, সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, ফিজিওলজি বিভাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল। তোমাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাচ্ছি আমার এই সহজ সরল বাংলা ভাষায় ফিজিওলজি শিক্ষার ক্লাস ফিজিওলজির গল্পকথায়। আজকে আমরা পিটুইটারি, হাইপোথ্যালামাস এবং পিটুইটারির যে হরমোন, হাইপোথ্যালামো পিটুইটারি হরমোনের দ্বিতীয় পর্বে পোস্টেরিয়র পিটুইটারি হরমোনসগুলো নিয়ে কথা বলবো। গত লেকচারে আমরা অ্যান্টেরিয়র পিটুইটারি হরমোন, স্পেশালি গ্রোথ হরমোন, হাইপোথ্যালামাস এবং হাইপোপিটুইটারির কানেকশন নিয়ে কথা বলেছিলাম। তো সেইখানের কন্টিনিউয়েশন হিসেবে আমাদের ডোয়ার্ফিজমটা বাকি ছিল। সো সেই ডোয়ার্ফিজম নিয়ে আমরা একটু কথা বলি, তারপরে আমরা পোস্টেরিয়র পিটুইটারি হরমোনের ব্যাপারে যাব। ডোয়ার্ফিজম কি? ডোয়ার্ফিজম মানে শর্ট স্ট্যাটার, শর্ট আকারে ছোট হওয়া, সেটা হচ্ছে ডোয়ার্ফ। ঠিক আছে, অর্থাৎ বেটে বা বামন। সো ডোয়ার্ফিজম কি কি কারণে হতে পারে? ডোয়ার্ফিজম ডিউ টু হাইপোসিক্রেশন অফ দ্য পিটুইটারি গ্ল্যান্ড অর গ্রোথ হরমোন। গ্রোথ হরমোন সিক্রেশন যদি কম হয়, আমরা আগে বলছি হাইপার সিক্রেশন অফ গ্রোথ হরমোনে আমরা দেখেছি জাইগান্টিজম হয়, অ্যাক্রোমেগালি হয়। একই রকম হাইপোসিক্রেশন অফ দ্য পিটুইটারিতে যেটা হবে সেটা হচ্ছে ডোয়ার্ফিজম। কারণ আমরা জানি যে পিটুইটারি ফিজিক্যাল বোথ বোন অ্যান্ড টিস্যু গ্রোথে হতে হেল্প করে। সো যেহেতু যদি গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি হয়, তাহলে গ্রোথ অফ দ্য বডি স্টান্টেড হবে, যে কারণে হচ্ছে গ্রোথ বেশি হবে না, শর্ট স্ট্রাকচার হবে। কিন্তু শুধু পিটুইটারি কারণে কি ডোয়ার্ফিজম হয়? নো, পিটুইটারি ছাড়াও আর অনেক কারণে ডোয়ার্ফিজম হতে পারে। সো ডোয়ার্ফিজম মে বি ডিউ টু পিটুইটারি অর ডোয়ার্ফ, অর্থাৎ ডিউ টু ডেফিসিয়েন্সি অফ দ্য পিটুইটারি গ্ল্যান্ড অর ডিউ টু ডেফিসিয়েন্সি অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। আমরা নেক্সট যখন থাইরয়েড গ্ল্যান্ড হরমোন পড়বো তখন দেখবো থাইরয়েড হরমোন আমাদের এই যে গ্রোথ, সেই গ্রোথের সাথে রিলেটেড। শুধু গ্রোথ ফিজিক্যাল গ্রোথ না, মেন্টাল গ্রোথের সাথে হচ্ছে থাইরয়েড হরমোন রিলেটেড থাকে। সেই জন্য হচ্ছে থাইরয়েড এবং পিটুইটারি দুটোর কারণেই কিন্তু ডোয়ার্ফিজম হয়। ঠিক আছে, তাহলে আলাদা হয় কিভাবে একটু এখানে একটু বলে রাখি, যদিও এটা আমরা থাইরয়েড পড়ানোর সময় আবার একটু বলবো। সেটা হচ্ছে পিটুইটারি ডোয়ার্ফে যেটা হয়, আমরা বলেছিলাম শুধুমাত্র ফিজিক্যাল গ্রোথ করাবে, অর্থাৎ বোন এবং টিস্যু গ্রোথ করায়। কিন্তু থাইরয়েড হরমোন হচ্ছে ফিজিক্যাল এবং মেন্টাল, অর্থাৎ আমার যে সিএনএস আছে সেই সিএনএস এর ডেভেলপমেন্ট, সেই সিএনএস এর ডেভেলপমেন্টে কিন্তু থাইরয়েড হরমোন অংশ নেয়। যে কারণে থাইরয়েড হরমোন যদি ডেফিসিয়েন্সি হয়, তাহলে শুধু শর্ট স্ট্রাকচার না, তার হচ্ছে কিন্তু মেন্টাল গ্রোথটাও রিটার্ডেড থাকবে। তার মানে হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে ডেভেলপমেন্ট সেটা ইম্পেয়ার থাকবে। ঠিক আছে, সেই কারণে হচ্ছে পিটুইটারি ডোয়ার্ফ এবং থাইরয়েড ডোয়ার্ফ, এই দুটো ডোয়ার্ফ কিন্তু আলাদা হবে। পরীক্ষাতে আমরা প্রায় তোমাদের জিজ্ঞেস করি যে হাউ ক্যান ইউ ডিফারেন্সিয়েট পিটুইটারি ডোয়ার্ফ ফ্রম থাইরয়েড ডোয়ার্ফ। দুটো ডোয়ার্ফের বাচ্চা যদি সামনে রাখা হয়, যে দুটোই শর্ট স্ট্রাকচার, দুটো বাচ্চা আছে, এর মধ্যে কোনটা পিটুইটারি ডোয়ার্ফ আর কোনটা হচ্ছে থাইরয়েড ডোয়ার্ফ, সেটা কি করে বুঝবে? বোঝাটা একেবারেই সোজা। যেহেতু হচ্ছে পিটুইটারি হরমোন মেন্টাল গ্রোথের উপর কোনো ইফেক্ট পড়ে না, সেজন্য ইন্টেলিজেন্স কিন্তু ভালো থাকে পিটুইটারি ডোয়ার্ফে। কিন্তু থাইরয়েড যেহেতু আমাদের মেন্টাল গ্রোথের সাথে রিলেটেড থাকে, সেজন্য থাইরয়েড ডোয়ার্ফ যারা হবে তাদের কিন্তু মেন্টাল রিটার্ডেশন থাকবে, আইকিউ লেভেল কম থাকবে, যেটাকে আমরা সবাই বলতেছি ইডিওটিক লুক। যদিও মানুষকে ইডিয়ট কখনোই বলা উচিত না। ঠিক আছে, ইডিয়ট বলা, যেমন সে যেই হোক, তাকে ইডিয়ট বলাটা আসলে একটু অসম্মানজনক। সো তারপরে বলি, আমরা এটা বোঝার সুবিধার জন্য বলি ইডিওটিক লুক, অর্থাৎ হাবা গোবার মতো থাকবে, তার আইকিউ কম, আইকিউ লেভেলটা কম থাকবে। সো আমরা যেটা বলছিলাম, তাহলে পিটুইটারি ডোয়ার্ফ আর থাইরয়েড ডোয়ার্ফের মধ্যে পার্থক্য হচ্ছে পিটুইটারি ডোয়ার্ফের ইন্টেলিজেন্স ঠিক থাকবে, কিন্তু থাইরয়েড ডোয়ার্ফের ইন্টেলিজেন্সটা রিটার্ডেশন, মেন্টাল রিটার্ডেশন থাকবে। আর কি কারণে ডোয়ার্ফিজম হতে পারে? আরেকটা হতে পারে যদি গোনাডাল ডিজেনেসিস হয়, কোনো কারণে হচ্ছে গোনাডাল ডেভেলপমেন্ট না থাকে, হচ্ছে কনজেনিটাল প্রবলেম থাকবে, সেক্ষেত্রেও কিন্তু ডোয়ার্ফিজম হতে পারে। আরেকটা যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের প্রায় হচ্ছে আমাদের চোখের আড়ালে চলে যায়, হ্যাঁ, সেটা হচ্ছে সাইকোসোশিয়াল ডোয়ার্ফিজম। ঠিক আছে, সাইকোসোশিয়াল ডোয়ার্ফিজম, যেটার আরেকটা নাম হচ্ছে ক্যাসপার হসার সিনড্রোম। ক্যাসপার হসার সিনড্রোম, ঠিক আছে, আমরা বলছিলাম সাইকোসোশিয়াল ডোয়ার্ফিজম। ঠিক আছে, সাইকোসোশিয়াল ডোয়ার্ফিজম যার একটা নাম হচ্ছে ক্যাসপার হসার সিনড্রোম।
ক্যাসপার হসার সিনড্রোম, সাইকোসোশিয়াল ডোয়ার্ফিজম কখন হবে? কোনো বাচ্চাকে, এই নাম থেকে বোঝা যায় যে ক্যাসপার নামক একটা ছেলের সাথে, এই বাচ্চার সাথে এই ধরনের ঘটনা হয়েছিল, সেখান থেকে আসলে এই সিনড্রোমটা বলা হচ্ছে যে যে সকল বাচ্চা নেগলেক্ট থাকে সাইকোলজিক্যালি, ঠিক আছে, এবং সোশ্যালি, মনে করে কারো হচ্ছে ইকোনমিক অবস্থা ভালো না, যে বাচ্চা ঠিক মতো খাওয়া দাওয়া হচ্ছে না, যেমন হচ্ছে যে একটা বাচ্চা যাকে হচ্ছে আটকে রাখা হয়েছে দিনের পর দিন এবং তার হচ্ছে ঠিক মতো খাওয়া দাওয়া নিউট্রিশন কিছুই দেওয়া হয়নি, একসময় কিন্তু দেখা যাবে সেই বাচ্চাটা কিন্তু শর্ট স্ট্রাকচার হচ্ছে, ডোয়ার্ফ হচ্ছে। এইটাকে বলা হয় সাইকোসোশিয়াল ডোয়ার্ফিজম। যেসব বাচ্চা বস্তিবাসী দেখবে, যারা বিশেষ করে যারা আন্ডার নারিশ থাকে, তারা কিন্তু ডেভেলপ হতে চায় না, তারা একটু অন্যান্য বাচ্চাদের থেকে তাদের গ্রোথটা কিন্তু স্লো থাকে এবং তারা হচ্ছে হচ্ছে একটু শর্ট থাকে। এইসব বাচ্চাকে যদি আবার এনে খুব ভালো করে হচ্ছে খাবার দাবার দেওয়া হয় বা ভালো নিউট্রিশনের আন্ডারে রাখা হয়, তাদের কিন্তু আবার ডেভেলপমেন্টটা ভালো হয়। এটা একটু চিন্তা করলে বুঝবে, যারা আজকালকার বাচ্চা যারা আছে, যারা একটু হেলদি ফ্যামিলির আছে, তাদের বাচ্চাদের কিন্তু হাইট যেমন বেশি, বডিও বেশি থাকে। এখন অনেক বাচ্চাই ওবেসিটিতে ভুগতেছে, কিন্তু অন্তপক্ষে যেগুলো হচ্ছে বস্তিতে বা এরকম অবস্থায় যে বাচ্চাগুলো বড় হচ্ছে, তাদের কিন্তু একটু স্ট্রাকচার বা গ্রোথে একটু সমস্যা থাকে। তো সেখান থেকেই আসছে আসলে সাইকোসোশিয়াল ডোয়ার্ফিজম। খুব সিভিয়ারলি নেগলেক্টেড কোনো বাচ্চা যদি থাকে, তার কিন্তু এই যে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, এই যে সাইকোলজিক্যাল একটা থাকে, তাকে সোশ্যালি তাকে ডিপ্রাইভ করে রাখা, দূরে সরিয়ে রাখা, এই সবগুলো ইফেক্টে কিন্তু তার হচ্ছে গ্রোথটা রিটার্ডেশন হয়, যে কারণে তার ডোয়ার্ফিজম হওয়ার চান্স থাকে। এটাকে আমরা বলতেছি সাইকোসোশিয়াল ডোয়ার্ফিজম অর ক্যাসপার হসার সিনড্রোম। সো আমরা বলছি যে পিটুইটারি কারণে ডোয়ার্ফিজম হতে পারে, থাইরয়েড হরমোনের ডেফিসিয়েন্সির কারণে ডোয়ার্ফিজম হতে পারে, গোনাডাল ডিসজেনেসিসের কারণে ডোয়ার্ফিজম হতে পারে, সাইকোসোশিয়াল ডোয়ার্ফিজম হতে পারে, ঠিক আছে। এখন আমরা যেটা কথা বলবো সেটা হচ্ছে পিটুইটারি ডোয়ার্ফ। পিটুইটারি ডোয়ার্ফ কি কারণে হতে পারে? পিটুইটারি ডোয়ার্ফ, তাহলে আমরা যদি চিন্তা করি কানেকশন থেকে শুরু করি, পিটুইটারি ডোয়ার্ফ প্রথম হতে পারে যদি হাইপোথ্যালামাস থেকে যে হচ্ছে গ্রোথ হরমোন রিলিজিং হরমোন বেরোচ্ছে, সেটা যদি কোনো সমস্যা থাকে, গ্রোথ হরমোন রিলিজিং হরমোন যদি বের না হয়, হাইপোথ্যালামাসে কোনো সমস্যা হয়, গ্রোথ হরমোন রিলিজিং হরমোন যদি ডেফিসিয়েন্সি থাকে, সে কারণে হবে না। তারপর হচ্ছে পিটুইটারিতে শুধুমাত্র গ্রোথ হরমোন সিক্রেশন করতেছে যে সোমাটোট্রপস, সেই সোমাটোট্রপসের যে সেলগুলো, সেই সোমাটোট্রপস যে সেলগুলো আছে, সেগুলো যদি ডেফিসিয়েন্সি থাকে কোনো কারণে, ঠিক আছে, সেখানে যদি হচ্ছে হরমোন সিক্রেশন কম হয়, সেটা কারণ হতে পারে যে অ্যাসিডিক সেলের পার্ট, সেই অ্যাসিডিক সেলগুলো যদি কম থাকে, কোনো কারণে ডিস্ট্রাকশন হয়, সেই কারণেও কিন্তু পিটুইটারি হচ্ছে ডোয়ার্ফ হতে পারে। আর সবচেয়ে বড় আমরা আরেকটা জিনিস যেটা বলেছিলাম যে আফ্রিকান পিগমিদের কোনো কারণে হচ্ছে গ্রোথ হরমোন যে সোমাটোমেডিন সি তৈরি করছে, সেই লিভারে যদি কোনো এনজাইম বা কোনো ডেফিসিয়েন্সির কারণে যদি সোমাটোমেডিন সি তৈরি হতে না পারে, অর্থাৎ ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1 এটা যদি তৈরি হতে না পারে, সেক্ষেত্রেও কিন্তু পিটুইটারি ডোয়ার্ফ হবে, কারণ গ্রোথ হবে না। সেক্ষেত্রে গ্রোথ হরমোন নর্মাল থাকবে, কিন্তু হচ্ছে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টরের লেভেল করলে সেটা হচ্ছে কম, অ্যাবসেন্ট পাওয়া যাবে, ঠিক আছে। তারপরে যেটা হতে পারে যে অ্যাবনর্মাল রিসেপ্টর তৈরি হয়ে যাওয়া, গ্রোথ হরমোন তৈরি কাজ করবে যে রিসেপ্টরের উপর, সেই রিসেপ্টরগুলো কোনো কারণে জেনেটিক মিউটেশন বা অন্য কারণে যদি গ্রোথ হরমোনের যে রিসেপ্টর আছে সেগুলো যদি অ্যাবনর্মাল, লিভার দেখা যাচ্ছে অ্যাবনর্মাল রিসেপ্টর তৈরি করছে, রিসেপ্টরের ফলে গ্রোথ হরমোনের লেভেল আছে নর্মাল, হয়তো বেশিও আছে, কিন্তু সে গিয়ে রিসেপ্টরের সাথে বাইন্ড করতে পারছে না এবং কাজ করতে পারছে না, ফলে কিন্তু গ্রোথ হরমোন মেইনলি ফাংশন করতে পারছে না, যদিও ব্লাডের লেভেল নর্মাল আছে। তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমাদের হচ্ছে পিটুইটারি ডোয়ার্ফ হতে পারে। তাহলে ডোয়ার্ফিজমে কি পাবো আমরা? পিটুইটারি ডোয়ার্ফে আমরা দেখবো যে তার বডির যে রিলেটিভ যে হচ্ছে পার্সেন্টেজ, আচ্ছা সামঞ্জস্যপূর্ণ যে গ্রোথটা সেটা ঠিক থাকবে, কিন্তু লেন্থটা কম থাকবে, ঠিক আছে, লেন্থ কম হবে, যেহেতু তার বোনস এবং টিস্যুর গ্রোথ কম হবে গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সির কারণে, সেহেতু হাইট না থাকবে, কিন্তু তার ইন্টেলিজেন্স কিন্তু হচ্ছে ইন্টেলিজেন্স ঠিক থাকবে। আরেকটা জিনিস যেটা আমরা বলছিলাম যে গ্রোথ পিটুইটারি ডোয়ার্ফের আরেকটা কারণ হচ্ছে প্যান হাইপোপিটুইটারিজম। প্যান হাইপোপিটুইটারিজম মানে হচ্ছে যদি পিটুইটারি হরমোন, টোটাল পিটুইটারি হরমোন সিক্রেশন বন্ধ হয়ে যায়, তাহলে তার আদার্স হচ্ছে প্রবলেমগুলো পাবো আমরা। হয় অ্যান্টেরিয়র পিটুইটারি টোটালটাই হয়তো কোনো কারণে ডিস্ট্রয় হয়ে গেছে, কাজ করতে পারছে না, হরমোন সিক্রেশন করতে পারছে না, সেক্ষেত্রে আমরা কি পাবো? সেক্ষেত্রে কিন্তু গোনাডোট্রপিং যে হচ্ছে হরমোন, যেটা ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন, এই হরমোনগুলো কিন্তু হচ্ছে সিক্রেশন হবে না। প্যান হাইপোপিটুইটারিজমের ক্ষেত্রে আমরা কিন্তু তার সেক্সুয়াল ম্যাচিউরিটি পাবো না, ঠিক আছে। তো সেক্ষেত্রেও কিন্তু আমার এই গোনাডোট্রপিং হরমোন মানে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন ডেফিসিয়েন্সির কারণে সেক্ষেত্রে কিন্তু তার একটু ইনফার্টিলিটি বা আদার যে প্রবলেমগুলো আছে সেগুলো পরবর্তীতে দেখতে পারবো, অর্থাৎ হচ্ছে তার যে সেক্সুয়াল ডেভেলপমেন্ট সেটা কিন্তু হতে পারবে না। সো
তাহলে পিটুইটারি ডোয়ার্ফের মানে নিয়ে আমরা যেটা বললাম, ডোয়ার্ফিজম হচ্ছে শর্ট স্ট্রাকচার। কি কারণে হতে পারে? পিটুইটারির কারণে হতে পারে, থাইরয়েডের কারণে হতে পারে, গোনাডাল ডিসজেনেসিস থাকতে, আরেকটা হচ্ছে সাইকোসোশ্যাল ডোয়ার্ফ হতে পারে, সাইকোসোশ্যাল নিউট্রিশন বর্ণগুলোর যদি একটা বাচ্চা ডিপ্রাইভ থাকে দিনের পর দিন, বছরের পর বছর, সেক্ষেত্রে কিন্তু এ ধরনের হতে পারে। আর পিটুইটারি ডোয়ার্ফ হতে পারে কেন? যদি গ্রোথ হরমোন হাইপোথ্যালামাসের সমস্যা থাকে, গ্রোথ হরমোন রিলিজিং হরমোন সিক্রেশন হয় না হয়, সেক্ষেত্রে গ্রোথ হরমোন হতে পারে না। অথবা যদি পুরো অ্যান্টিরিও পিটুইটারি হরমোন সিক্রেশন হওয়া বন্ধ, কোনো কারণে অ্যান্টিরিও পিটুইটারি ডিস্ট্রয় হয়ে গেল, সে কারণে হতে পারে। আরেকটা জিনিস হতে পারে, পিটুইটারি সিক্রেশন করে গ্রোথ হরমোন যে সেলগুলো সিক্রেট করে, সেগুলো যদি কোনো কারণে ডিস্টার্ব হয়ে যায়, ভাস্কুলার সাপ্লাই ইম্পেয়ার্ড হয়ে বা অন্য কোনো কারণে, অথবা হচ্ছে অ্যাসিডোফিলিক সেল যেহেতু সিক্রেট করছে, অ্যাসিডোফিলিক সেলগুলোর মধ্যে একটা পার্ট হচ্ছে সোমাটোট্রপস, সেগুলো যদি ডিস্ট্রয় হয় বা সংখ্যা কম থাকে, কোনো কারণে প্রোডাকশন কম করে, সেক্ষেত্রে হতে পারে। আরেকটা জিনিস হতে পারে যে গ্রোথ হরমোন যে রিসেপ্টরের উপর কাজ করবে, সেই রিসেপ্টর যদি অ্যাবনর্মালি জেনেটিক মিউটেশনের কারণে কোনো কারণে হচ্ছে অ্যাবনর্মাল হচ্ছে রিসেপ্টর তৈরি হয়, তাহলে গ্রোথ হরমোন নর্মাল থাকার পরেও সে গিয়ে হচ্ছে এই রিসেপ্টরের সাথে বাইন্ড করে কাজ করতে পারবে না, কারণ রিসেপ্টরকে সে চিনতে পারে না এবং তার সাথে বাইন্ড করতে পারে না। সেক্ষেত্রে কিন্তু আমরা গ্রোথ হরমোনের ফাংশন পাবো না। আরেকটা জিনিস হচ্ছে গ্রোথ হরমোন নর্মাল থাকার পরেও যদি হচ্ছে আমরা যেটা বললাম সোমাটোমেডিন সি অর্থাৎ ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1, এটা যদি সিক্রেট না হতে পারে, সেক্ষেত্রেও কিন্তু হচ্ছে আমরা ডোয়ার্ফিজম পাবে। সো ডোয়ার্ফিজম নিয়ে এই পর্যন্ত। এরপরে আমাদের আজকের যেটা আলোচনা, সেটা হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি হরমোনস। পোস্টেরিয়র পিটুইটারি হরমোনস আমরা বলেছিলাম পোস্টেরিয়র পিটুইটারি যে হরমোন আছে, একটা হচ্ছে অ্যান্টিডায়োটিক হরমোন আর ভ্যাসোপ্রেসিন, আরেকটা হচ্ছে অক্সিটোসিন। এই দুটো হরমোনই খুব ইম্পর্ট্যান্ট হরমোন। আমরা এটা নিয়ে আজকে আলোচনা করব। আমরা গত ক্লাসে বলেছিলাম যে হাইপোথ্যালামাসের সাথে পিটুইটারির যে হচ্ছে কানেকশন, পোস্টেরিয়র পিটুইটারির সাথে যে কানেকশন, এটা একটা নার্ভ কানেকশন, নিউরাল কানেকশন, যেখানে সেলগুলো হচ্ছে সেল বডিগুলো যেগুলো থাকে, সেগুলো থাকে হাইপোথ্যালামাসে, এবং এর যে নার্ভ টার্মিনাল ফাইবারের যে এন্ড, সেই ফাইবারের এন্ডগুলো এসে থাকে হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারিতে। এবং পোস্টেরিয়র হাইপোথ্যালামাসে যে সেলগুলো হচ্ছে এই হরমোনগুলো মেনলি তৈরি করে, সেটা নিউক্লিয়াস যেটা, সেটা হচ্ছে এটা হাইপোথ্যালামাস। ঠিক আছে, এটা আমার পোস্টেরিয়র পিটুইটারি। ঠিক আছে, হাইপোথ্যালামাস এবং পিটুইটারি, এটা অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র পিটুইটারি। পোস্টেরিয়র পিটুইটারি ঠিক উপরে, ঠিক আছে, হাইপোথ্যালামাস, এবং হাইপোথ্যালামাসের এই পাশ দিয়ে আমরা জানি সবাই যে থার্ড ভেন্ট্রিকল আছে, এবং এইখানেই আছে হচ্ছে। তো পোস্টেরিয়র পিটুইটারি থেকে আমাদের যে সেলগুলো আমরা নিউক্লিয়াসগুলো পাই, একটা হচ্ছে সুপ্রাঅপটিক আর একটা হচ্ছে প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস। সুপ্রাঅপটিক এবং প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস যারা হচ্ছে এই হরমোনগুলো তৈরি করে। ঠিক আছে, সো এই হরমোনগুলো সুপ্রাঅপটিক এবং প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস যে তৈরি হয়ে এদের ফাইবারের মাধ্যমে, নার্ভ ফাইবারের মাধ্যমে সোজা চলে আসে পোস্টেরিয়র পিটুইটারি এবং এখানে এসে জমা থাকে। ঠিক আছে, তাহলে প্রথম হরমোন যেটা আমরা সেটা বলেছিলাম ADH আর অ্যান্টি ডায়োরেটিক হরমোন অর ভ্যাসোপ্রেসিন। নাম থেকে বোঝা যায় ভ্যাসোপ্রেসিন মানে হচ্ছে ভ্যাসেলকে প্রেস করে, অর্থাৎ ভ্যাসো কনস্ট্রিকশন করে, এটা নাম থেকে বোঝা যায়। সো তাহলে প্রথম হরমোন আমাদের হচ্ছে অ্যান্টিডায়োরেটিক হরমোন। অ্যান্টিডায়োরেটিক হরমোন যেটা আমরা বলি, নাম দিয়ে বোঝা যায়, সেটা হচ্ছে ডায়োসিস করে, অর্থাৎ ডায়োসিস প্রিভেন্ট করে। অ্যান্টি ডায়োসিস, ডায়োসিস মানে হচ্ছে এক্সেস ইউরিনেশন, সেই ইউরিনেশন যেটা এক্সেস পানি যাওয়াটা, সেটাকে সে প্রিভেন্ট করতেছে। ঠিক আছে, অর্থাৎ বডি থেকে ওয়াটার লসটাকে সে প্রিভেন্ট করে রাখতেছে, সেটাকে বলতেছি অ্যান্টি ডায়োরেটিক হরমোন। ঠিক আছে, তাহলে অ্যান্টি ডায়োরেটিক হরমোন কখন হচ্ছে সিক্রেশন হয়, তৈরি হচ্ছে সুপ্রাঅপটিক এবং প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াসে, তাদের মাধ্যমে এরা পোস্টেরিয়র পিটুইটারিতে এসে হচ্ছে জমা হয়। তো কখন অ্যান্টি ডায়োরেটিক হরমোন সিক্রেশন হবে? অ্যান্টি ডায়োরেটিক হরমোন সিক্রেশন হওয়ার জন্য মেনলি দুটো হচ্ছে ইম্পর্টেন্ট স্টিমুলাসের প্রয়োজন হয় ADH এর। একটা হচ্ছে নাম্বার 1, একটা হচ্ছে ডিক্রিজ ব্লাড ভলিউম, ডিক্রিজ ব্লাড ভলিউম, এবং 2 নাম্বার হচ্ছে ইনক্রিজ প্লাজমা অসমোলারিটি। ঠিক আছে,
তাহলে ডিক্রিজ ব্লাড ভলিউম এবং ইনক্রিজ প্লাজমা অসমোলারিটি মানে কি, যখন দেহের মধ্যে পানির পরিমাণ কমে যাচ্ছে অর্থাৎ হচ্ছে ফ্লুইড কম হচ্ছে, তখন কি হচ্ছে, তখন আমার প্লাজমা যে আমার যে সল্ট এবং আদার সাবস্টেন্স তাদের কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে, রিলেটিভ হিসাব করে পানির সাপেক্ষে সলভেন্ট কমে যাচ্ছে, তার হচ্ছে সলিউটের পরিমাণ বেড়ে যাচ্ছে, ফলে অসমোলারিটি বাড়তেছে। যখনই বডিতে অসমোলারিটি বাড়তেছে তখনই বডি চিন্তা করতেছে যে আমাকে ইউরিন দিয়ে আমার কিন্তু ওয়াটার চলে যাবে, আমি যে ব্লাড কিডনি দিয়ে ফিল্টার্ড হচ্ছে, যে 180 লিটার ফিল্টার তৈরি হচ্ছে পার ডে, কিন্তু বডিতে এখন হচ্ছে আমার ওয়াটার কম আছে, তাহলে এই ফিল্টার যদি আমি হচ্ছে যেটা নর্মাল আমার ইউরিন তৈরি হওয়ার কথা, ঠিক আছে, এটা যদি আমি না ধরতে পারি, পানিটাকে যদি আমি বডিতে না আটকাতে পারি, তাহলে বডির অসমোলারিটি আরও বেড়ে যাবে, বডির পক্ষে ফাংশন করা অসম্ভব হয়ে যাবে, সোডিয়ামের কনসেন্ট্রেশন অনেক বেড়ে যাবে, তাতে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হবে। আর এই কারণে বডি চাইবে হচ্ছে ওয়াটারটাকে হচ্ছে ধরে রাখার জন্য। সো ওয়াটার ধরে রাখার জন্য আমরা সবাই এর মধ্যে রেনাল সিস্টেম নিশ্চয়ই পড়েছি, সেখানে আমরা কাউন্টার কারেন্ট মেকানিজম পড়েছিলাম। সেই কাউন্টার কারেন্ট মেকানিজমে কনসেন্ট্রেটেড ইউরিন তৈরি হওয়া, যে কনসেন্ট্রেটেড তৈরি হওয়ার একটা শর্তের মধ্যে ছিল যে হাই লেভেল অফ এডিএস সিক্রেশন হয়, হচ্ছে হাই লেভেলে বের হবে, এডিএস এসে ওয়াটার রিঅ্যাবজর্পশন করবে। সো যখন বডিতে হচ্ছে অসমোলারিটি বেড়ে যাচ্ছে, স্বাভাবিকভাবে আমাদের যে ব্রেইনে যে ব্লাড সাপ্লাই হচ্ছে, ব্রেনে যে যাচ্ছে, সেখানে অসমোলারিটি বেশি থাকবে। আর অসমোলারিটি যখন বেশি হবে, হাইপোথ্যালামাসের দিক দিয়ে যে থার্ড ভেন্ট্রিকেল আছে, থার্ড ভেন্ট্রিকেলের এই পাশে যে ওয়াল আছে, এখানে হচ্ছে আমার অসমো রিসেপ্টর আছে, ঠিক আছে, এরিয়া আছে, রিজন আছে দুটো, তার মধ্যে যেটা আছে অসমো রিসেপ্টরস আছে। তারা এই অসমো রিসেপ্টররা যখন কনসেন্ট্রেশন বেশি হয় তারা বুঝতে পারে, আর যখনই বুঝতে পারে যে প্লাজমাতে অসমোলারিটি বেশি আছে, তখন হচ্ছে সিগন্যাল পাঠাবে, যেহেতু এটা হচ্ছে সুপ্রাঅপটিক এবং প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াসের সাথেও কানেক্টেড থাকে। সো যখনই অসমোলারিটি বেড়ে যাচ্ছে, অসমো রিসেপ্টর স্টিমুলেটেড হচ্ছে, সো ইনক্রিজ হচ্ছে প্লাজমা অসমোলারিটি, দেন স্টিমুলেট দ্য সুপ্রাঅপটিক অ্যান্ড প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস, যেখান থেকে হচ্ছে তারা যেহেতু হচ্ছে হরমোন তৈরি করা আছে হচ্ছে এডিএস, পোস্টেরিয়র পিটুইটারি থেকে তখন এডিএস সিক্রেশন হচ্ছে, এই এডিএস সিক্রেশন হচ্ছে। এডিএস এখন কোথায় কাজ করবে? এডিএস দুটো জায়গায় কাজ করবে, যেহেতু দুটো নাম আছে, একটা আমরা দেখলাম ডিক্রিজ ব্লাড ভলিউম, তার মানে হচ্ছে ডিক্রিজ ব্লাড প্রেশার, এটা কিন্তু প্রেশারটা কমিয়ে রাখছে, ডিক্রিজ ব্লাড প্রেশার, ঠিক আছে, ভলিউম কমে যাচ্ছে তার মানে প্রেশারটাও কিন্তু কম ব্লাডের। তো সেক্ষেত্রে কাজ করবে সে এডিএস কোথায় কাজ করে? দুটো জায়গায়, একটা হচ্ছে ভেসেলসে, আর একটা হচ্ছে কিডনিতে। কিডনির কোথায় কাজ করবে? একটা যদি আমরা রেনাল সিস্টেমের আমার চিন্তা করি, তাহলে আমাদের নেফ্রনের কথা যদি সবার মনে থাকে, রেনাল সিস্টেম যাদের পড়া আছে, তাহলে আমরা জানি যে একটা যে নেফ্রন আছে, ঠিক আছে, এই যে এখান দিয়ে আমার যে গ্লোমেরুলাস, ঠিক আছে, অ্যাসেন্ডিং অ্যাফারেন্ট ফাইবার, নর্মালি হচ্ছে নেফ্রন যেটা, সেটা হচ্ছে স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ কিডনি, যেটাতে আমরা জানি যে একটা হচ্ছে রেনাল কর্পাসাস থাকে, যেটার ভিতরে থাকবে হচ্ছে গ্লোমেরুলাস, আর এই পাশে কাপের মতো যেটা থাকবে সেটা হচ্ছে বামেস ক্যাপসুল। এর ভিতর দিয়ে অ্যাফারেন্ট ফাইবার দিয়ে যখন ব্লাড যাবে, এখানে ফিল্টার্ড হয়ে আসে ফিল্টারগুলো, এবং এই পাশ দিয়ে চলে যেতে থাকবে। আমরা জানি এই পাশটা ডিসেন্ডিং পার্টে ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়, অ্যাসেন্ডিং পার্ট থিক পার্টে ওয়াটার ইম্পারমেবল, এখান দিয়ে হচ্ছে সল্ট যেগুলো সোডিয়াম পটাশিয়াম সেগুলো অ্যাবজর্ব হয়, ঠিক আছে। তো যখন হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিবিউল, ডিস্টাল পার্ট এবং হচ্ছে কালেক্টিং টিবিউলসের মধ্যে হচ্ছে ফিল্ট্রেটটা আস্তে আস্তে যখন এখানে হচ্ছে আসে, তখন এডিএস সিক্রেশন হয়। যখন অসমোলারিটি বেড়ে যাচ্ছে, অনেক বেড়ে যাচ্ছে অসমোলারিটি আমার প্লাজমার, সেই অসমোলারিটি অসমো রিসেপ্টরকে স্টিমুলেট করবে, এবং অসমো রিসেপ্টরকে স্টিমুলেটেড করে হচ্ছে তারা অসমো রিসেপ্টরকে স্টিমুলেটেড করবে। অসমো রিসেপ্টর খবর পাঠাবে হচ্ছে
সুপ্রাভেন্ট্রিকুলার এবং সুপ্রাঅপটিক প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস, সেখান থেকে স্টিমুলেশনের ফলে হচ্ছে আমরা এডিএস সিক্রেশন হবে, পোস্টেরিয়র পিটুইটারি থেকে এডিএস পাবো, সেই এডিএস ব্লাডের মাধ্যমে ট্রান্সপোর্ট হয়ে চলে আসবে হচ্ছে কিডনিতে। কিডনির কোথায়? কালেক্টিং টিবিউসে, কালেক্টিং টিবিউস এন্ড ডাক্টের ডিস্টাল কনভলিউটর টিবিউস এবং কালেক্টিং টিবিউসে, সেখানে আসবে এডিএস এবং এইখানে আছে হচ্ছে আমার প্রিন্সিপাল সেল। সেই প্রিন্সিপাল সেল যেটা হচ্ছে প্রিন্সিপাল সেল অফ দ্য কালেক্টিং টিবিউস, সেখানে এই প্রিন্সিপাল সেলগুলো মধ্যে আসার পর প্রিন্সিপাল সেলের ভিতরে হচ্ছে প্রিন্সিপাল সেলের ওয়ালে আমরা জানি এডিএইচ হচ্ছে একটা প্রোটিন আর পলিপেপটাইড হরমোন। সো পলিপেপটাইড হরমোন যেহেতু, তাহলে রিসেপ্টর থাকবে হচ্ছে সেল মেমব্রেনে। সো এই সেল মেমব্রেনে যে রিসেপ্টর থাকে সেই রিসেপ্টরের সাথে হচ্ছে বাইন্ড করবে, ঠিক আছে? তাহলে ঠিক আছে, তাহলে এই রিসেপ্টরের সাথে বাইন্ড করবে। রিসেপ্টরের সাথে বাইন্ড করার পর কি করবে? আমরা যেটা মেকানিজম অফ অ্যাকশন অফ হরমোনের মধ্যে দেখেছিলাম, জি প্রোটিন ইনডিউসড, অর্থাৎ অ্যাডিনাল সাইক্লেজের মাধ্যমে সাইক্লিক এএমপি তৈরি করে প্রোটিন কাইনেস, অ্যাক্টিভ প্রোটিন কাইনেস তৈরি করা, সেই প্রসেসের মাধ্যমে এডিএইচ কাজ করবে। তাহলে যখনই এডিএইচ এই রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, তখন হচ্ছে যে রিসেপ্টরের সাথে বাইন্ড করবে তার নাম হচ্ছে V2 রিসেপ্টর, ভ্যাসোপ্রেসিন 2, ঠিক আছে? ভ্যাসোপ্রেসিন 2, এই ভ্যাসোপ্রেসিন 2 রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, ঠিক আছে? বাইন্ড করার পরে হচ্ছে এখানে আমরা জানি যে জি প্রোটিন যেটা আছে সেই জি প্রোটিনকে অ্যাক্টিভেটেড করবে। অ্যাক্টিভেটেড করলে অ্যাড হচ্ছে সেই আলফা ইউনিট আলাদা হয়ে যাবে, জিডিপি থেকে জিটিপি তৈরি হবে। অ্যাডিনাইল সাইক্লেজ, যেটা অ্যাডিনাইল সাইক্লেজ যে এনজাইম আছে, সেকেন্ড মেসেঞ্জার আছে, সেটা আমার অ্যাক্টিভেটেড হচ্ছে। অ্যাক্টিভেটেড হয়ে অ্যাডিনাইল সাইক্লেজ কি করবে? এটিপি থেকে সাইক্লিক এএমপি তৈরি করবে। সেই সাইক্লিক এএমপি তখন হচ্ছে ইনঅ্যাক্টিভ, আমার মনে আছে আশা করি আমরা যে জেনারেল হচ্ছে ইন্ট্রোডাক্টরি ক্লাসে আলোচনা করেছিলাম, ইনঅ্যাক্টিভ সিএএমপি ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেজ, কাইনেজকে অ্যাক্টিভ সিএএমপি ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেজ, অ্যাক্টিভ সিএমপি ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেজে পরিণত করবে, যেটা হচ্ছে এই প্রোটিন কাইনেজ তখন দুটো কাজ করবে। প্রোটিন কাইনেজ, এই প্রোটিন কাইনেজ দুইটা কাজ করবে। একটা হচ্ছে সে নিউক্লিয়াস থেকে, ঠিক আছে, ট্রান্সক্রিপশন প্রসেস করিয়ে সেখান থেকে মেসেঞ্জার আরএনএ তৈরি করবে, যেটা পরবর্তীতে ট্রান্সলেশনের মাধ্যমে নিউ প্রোটিন তৈরি করবে। এই নিউ প্রোটিন যেটা তৈরি হচ্ছে, সেই নিউ প্রোটিন যেটা, সেটার নাম হচ্ছে অ্যাকুয়াপোরিন 2। অ্যাকুয়াপোরিন 2, ঠিক আছে? এই অ্যাকুয়াপোরিন 2, প্রথম কথা হচ্ছে সে নিউক্লিয়াস স্টিমুলেটেড করে নতুন প্রোটিন তৈরি করবে, যেটার নাম হচ্ছে অ্যাকুয়াপোরিন 2। দ্বিতীয় কাজ হচ্ছে এই প্রোটিন কাইনেজ তখন এই অ্যাকুয়াপোরিন 2, যেটা হচ্ছে আসলে ওয়াটার চ্যানেলের মতো, এইটাকে হচ্ছে ড্র্যাগ করে এনে তার যে বেজাল লেয়ার আছে, অর্থাৎ এটা হচ্ছে আমার হচ্ছে লুমেন, এখান দিয়ে হচ্ছে ফিল্ট্রেট হচ্ছে ওয়াটার আসতেছে, সেই অ্যাকুয়াপোরিন 2কে এদিকে এসে বাইন্ডিং করে, ফলে অসংখ্য চ্যানেল তৈরি হচ্ছে ওয়াটারের চ্যানেল তৈরি করে দিচ্ছে, এবং এই ওয়াটারের চ্যানেল নর্মালি কিন্তু থাকছে না। সো অ্যাকুয়াপোরিন 2 যেটা, সেই অ্যাকুয়াপোরিন 2 এডিএইচ আসে বাইন্ড করার পরে যে প্রোটিন কাইনেজ তৈরি হলো, প্রোটিন কাইনেজটা হচ্ছে একদিকে নতুন প্রোটিন অ্যাকুয়াপোরিন 2 তৈরি করছে, এবং এই পরবর্তীতে এই তৈরি অ্যাকুয়াপোরিন 2কে তার হচ্ছে বেজাল লেয়ারের দিকে এনে বাইন্ড করে, অর্থাৎ ফিউজ করে দিয়ে ওয়াটার চ্যানেলের মতো তৈরি করে দিচ্ছে, ঠিক আছে? তৈরি করে দিচ্ছে। তখন এই যে ওয়াটার আছে, সেই ওয়াটার তখন হচ্ছে এই চ্যানেলগুলোর মধ্য দিয়ে সেলে চলে যায়, এবং সেল থেকে হচ্ছে পরবর্তীতে এই ওয়াটার চলে যাবে ব্লাড ভেসেলের ভিতরে। আমরা জানি অ্যাকুয়াপোরিন 3-4 টাইপের হচ্ছে চ্যানেল আছে, যেগুলো হচ্ছে আদার পার্টে থাকে, এবং এই চ্যানেলগুলো দিয়ে পরবর্তীতে ওয়াটার চলে যাবে ভেসেলের ভিতর। সো রিঅ্যাবজর্পশন অফ ওয়াটার হচ্ছে।
সো ব্লাড ভেসেলস। সো দুটো জিনিস হচ্ছে, তাহলে যখন ওয়াটার চলে যাচ্ছে ব্লাড ভেসেলসের ভিতরে, যখন ওয়াটার ঢুকতেছে তখন আমার দুটো জিনিস হচ্ছে, এক হচ্ছে ভলিউম বাড়ছে, সো ইনক্রিজ ব্লাড ভলিউম। আমরা বলেছিলাম স্টিমুলেটর যে হচ্ছে একটা হচ্ছে ইনক্রিজ ব্লাড ভলিউম, ব্লাডের ভলিউম বাড়াচ্ছে। আরেকটা জিনিস করছে কি, যে অসমোলারিটিটা বেড়ে গেছিল প্লাজমা অসমোলারিটি সেটাকে ডিক্রিজ করে দিচ্ছে, প্লাজমা অসমোলারিটিটাকে ডিক্রিজ করে দিচ্ছে। সো আমরা যেটা বললাম এডিএইচ এর ফাংশন দু জায়গায় সে কাজ করবে, একটা হচ্ছে কিডনিতে নেফ্রনের ওপর, আরেকটা কাজ করবে ব্লাড ভেসেলসের ওপর। যে পার্টটা হচ্ছে কিডনির ওপর কাজ করবে এটা মেনলি হচ্ছে স্টিমুলেটেড হবে যখন হচ্ছে হয় আমার বডিতে ব্লাডের ভলিউম কমে যাবে, অর্থাৎ ওয়াটারের ডেফিসিয়েন্সি হচ্ছে, ভলিউম কমে যাচ্ছে, অর্থাৎ অসমোলার সাথে অসমোলারিটি বেড়ে যাচ্ছে। যখন অসমোলারিটি বেড়ে যাবে তাহলে আমার যে হাইপোথ্যালামাসের এখানে যে অসমো রিসেপ্টর আছে, যেটাকে সবাই হচ্ছে সাবফর্নিক্যাল অর্গান এবং অর্গানাম ভাস্কুলাসাম, অর্গানাম ভাস্কুলাসাম এই দুটো হচ্ছে রিজিয়ন আছে যেখানে হচ্ছে যেটা হচ্ছে অসমো রিসেপ্টর হিসেবে কাজ করতেছে। যে জায়গাটায় হচ্ছে ব্লাড যখন যায় তখন হচ্ছে ব্লাডের কনসেন্ট্রেশনটা তারা বুঝতে পারে, কনসেন্ট্রেশনের ইফেক্টে স্টিমুলেটেড হয়। যখন অসমোলারিটি বেড়ে যাচ্ছে তখন হচ্ছে স্ট্রিং করে যাবে এবং স্টিমুলেটেড হয়ে সে হচ্ছে খবর পাঠাবে এবং হচ্ছে হাইপোথ্যালামাসের যে সুপ্রাঅপটিক প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াসের সাথে এটা রিলেটেড থাকে। সুপ্রাঅপটিক প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস তখন সিক্রেশন করবে হচ্ছে অ্যান্টিডায়ারেটিক হরমোন। এই অ্যান্টিডায়ারেটিক হরমোন তখন পোস্টেরিয়র পিটুইটারিতে সিক্রেটেড হবে ব্লাডে, ব্লাড থেকে এটা ব্লাডের মাধ্যমে ট্রান্সপোর্ট হয়ে চলে যাবে কিডনিতে, কিডনিতে হচ্ছে নেফ্রনের যে ডিস্টাল পার্টে আছে ডিস্টাল কালেক্টিং টিউবুলস এবং হচ্ছে কালেক্টিং ডাক্টস, স্পেশালি কালেক্টিং ডাক্টস, এখানে যে প্রিন্সিপাল সেল আছে সেই প্রিন্সিপাল সেলের মধ্যে হচ্ছে V2 রিসেপ্টর আছে যেটা ভ্যাসোপ্রেসিন 2 রিসেপ্টর। এই ভ্যাসোপ্রেসিন 2 রিসেপ্টরের সাথে অ্যান্টিডায়ারেটিক হরমোন যখন বাইন্ড করার পরে, যেটা মেকানিজম অফ প্রোটিন আর পলিপেপটাইড হরমোনের মেকানিজম আছে সেটা হচ্ছে অ্যাক্টিভেট করে প্রোটিন কাইনেজের মাধ্যমে প্রোটিন ফসফোরাইলেশন করা, সেই প্রসেসের মাধ্যমে অর্থাৎ অ্যাডিনাল সাইক্লেজকে স্টিমুলেটেড করে এটিপি থেকে সাইক্লিক এএমপি তৈরি করে সেই সাইক্লিক এএমপি ইনঅ্যাক্টিভ প্রোটিন কাইনেজকে অ্যাক্টিভ প্রোটিন কাইনেজ করবে। এই অ্যাক্টিভ প্রোটিন কাইনেজ একদিকে হচ্ছে নতুন প্রোটিন তৈরি করাবে নিউক্লিয়াস দিয়ে, যেটার নাম হচ্ছে অ্যাকোপোরিন 2, এবং পরবর্তীতে এই অ্যাকোপোরিন 2 যে নিউক্লিয়াস যে প্রোটিন এটাকে চ্যানেলের মতো এদেরকে এনে হচ্ছে বেজাল লেয়ারের মধ্যে বাইন্ড করে দিয়ে ওয়াটার চ্যানেলের পরিমাণ বাড়িয়ে দিবে। ফলে যে ফিল্টার হয়ে যে পানিগুলো ওয়াটারগুলো আসতেছে হচ্ছে কালেক্টিং টিউবুলসে, সেগুলো হচ্ছে এই চ্যানেল হচ্ছে অ্যাকোপোরিন 2 চ্যানেলের মাধ্যমে সেলে এবং সেল থেকে পরবর্তীতে ব্লাড ভেসেলসে এই যে অ্যাবজর্পশনটা হয় আবার অ্যাকোপোরিন 3, 4 এই চ্যানেলগুলো দিয়ে। সো এবং এর মাধ্যমে রিঅ্যাবজর্পশন হয়ে ব্লাড ভেসেল যাবে। সো যে প্রথম স্টিমুলেশনটা ছিল সেটা হচ্ছে ডিক্রিজ ব্লাড ভলিউম আর ইনক্রিজ প্লাজমা অসমোলারিটি। সো যখন ওয়াটারটা রিঅ্যাবজর্পশন হচ্ছে আলটিমেটলি ব্লাড ভলিউম যেটা কমে গেছিলো সেটা বেড়ে যাবে, আর যেহেতু ফ্লুইডের পরিমাণ বেড়ে গেল ফলে অসমোলারিটি যেটা বেড়েছিল সেটা নর্মাল হয়ে আইসোটনিক অর্থাৎ নর্মাল লেভেলের দিকে চলে আসবে। সো এটা হচ্ছে কিডনিতে তার ফাংশন। সো আলটিমেটলি কি হবে, আর যেহেতু ব্লাড ভলিউম বাড়ছে, আমরা বলেছিলাম ব্লাড ভলিউম ডিক্রিজ করা তার মানে প্রেশার কমে যাওয়া, যেহেতু ব্লাডের ভলিউম বেড়ে যাচ্ছে ইসিএফ ভলিউম বাড়ছে সেহেতু ব্লাড প্রেশারও বেড়ে যাচ্ছে। আরেকটা জিনিসের যেটা কাজ করবে আমরা বলেছিলাম ব্লাড ভেসেলসের উপর। ভেসেলসের উপর কি করবে, ব্লাড ভেসেলসের উপর আরেকটা যেটা করবে সেটা হচ্ছে ব্লাড ভেসেলসের উপর। ব্লাড ভেসেলসের যেটা সেই ভেসেলসের গায়ে হচ্ছে V1 রিসেপ্টর থাকে। এটা একটু মনে রাখতে হবে যে অ্যান্টিডায়ারেটিক হরমোন যখন কিডনির উপর কাজ করে তখন সে বাইন্ড করে V2 রিসেপ্টরের উপর, ভ্যাসোপ্রেসিন 2, আর যখন ব্লাড ভেসেলসের উপর কাজ করে তখন হচ্ছে V1 রিসেপ্টরের উপর কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে হচ্ছে এটা কাজ করছে। যখন ভেসেলসের উপর কাজ করে V1 রিসেপ্টরের সাথে হচ্ছে হরমোন এসে বাইন্ড করে একই প্রসেসের মাধ্যমে হচ্ছে এরা কাজ করবে, অ্যাকশন যেটা হবে, এবং এখানে যেটা করবে সেটা হচ্ছে স্মুথ মাসেলের কন্ট্রাকশন করাবে। এখানে সে হচ্ছে ক্যালসিয়ামের পরিমাণ বাড়িয়ে দিবে। একটাই হচ্ছে প্রসেসের মাধ্যমে কি করবে, একদিকে হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেস থেকে ক্যালসিয়াম হচ্ছে সেলের ভিতরে ঢুকাবে, স্মুথ মাসল যে সেল আছে ভেসেল ওয়ালের, এবং এই সেলের ভিতরে যে সাইটোপ্লাজমিক রেটিকুলামের যে ক্যালসিয়াম সেই ক্যালসিয়ামগুলো বের করবে, মোটের উপর ক্যালসিয়ামের কনসেন্ট্রেশন বাড়িয়ে দেবে এবং ক্যালসিয়াম কনসেন্ট্রেশন বাড়িয়ে দিয়ে তারপরে হচ্ছে স্মুথ মাসলের কন্ট্রাকশন করাবে। অর্থাৎ যখনই হচ্ছে ভেসোপ্রেসিন যখন V1 রিসেপ্টরের সাথে বাইন্ড করবে তখন হচ্ছে ভেসো কনস্ট্রিকশন হবে। তার মানে ভেসো কনস্ট্রিকশন হওয়া মানে হচ্ছে পেরিফেরাল রেজিস্ট্যান্স বেরিয়ে যাওয়ার। যখন পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়বে ব্লাড প্রেশার বেড়ে যাবে। সো
তাহলে যেটা আমরা বলেছিলাম ভ্যাসোপ্রেসিন কখন ইনফর্ম করতেছে, ওই যে বললাম ব্লাড ভলিউম, তার সাথে কি হবে, ব্লাড প্রেশার ডিক্রিজ করতেছে। যখন ব্লাড প্রেশার ডিক্রিজ করে যাচ্ছে, ভ্যাসোপ্রেসিন যখন আসতেছে, ভ্যাসোপ্রেসিন হচ্ছে V1 রিসেপ্টরের উপর কাজ করতেছে, কন্ট্রাকশন অফ দ্য স্মুথ মাসল অফ কন্ট্রাকশন অফ দ্য ভ্যাসল ওয়ালটাকে কনস্ট্রিকশন করতেছে, এবং কনস্ট্রিকশন করার ফলে ডায়ামিটার কমে যাচ্ছে। কনস্ট্রিকশন যখন হচ্ছে ডায়ামিটার কমে যাচ্ছে, ডায়ামিটার কমে গেলে আমরা জানি পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে যায়। তো পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে যাবে, যখনই পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়বে তখনই হচ্ছে ব্লাড প্রেশার বাড়বে। সো দুটোর ইফেক্টে ওদিকে এডিএস দিয়েও কিন্তু সে ব্লাড প্রেশার বাড়াচ্ছে, এদিকে হচ্ছে ভ্যাসোকনস্ট্রিকশনের মাধ্যমে কিন্তু অ্যান্টিডায়াবেটিক হরমোন ব্লাড প্রেশার বাড়াচ্ছে। তাহলে এই যে অ্যান্টিডায়াবেটিক হরমোন কাজ করলো, তাদের যদি সিক্রেশন কমে যায় তাহলে কি হবে? অ্যান্টিডায়াবেটিক হরমোনের সিক্রেশন যদি কমে যায়, অর্থাৎ হাইপোসিক্রেশন অফ অ্যান্টিডায়াবেটিক হরমোন কি হবে? হাইপোসিক্রেশন হলে স্বাভাবিকই বুঝতে পারছি যে ওয়াটার যেটা নেওয়ার কথা, যে আমাদের 180 লিটার যে ফিল্টার আছে তার থেকে এডিএস ওয়াটার রিঅ্যাবজর্পশন করে করে মাত্র 1 থেকে 1.5 লিটার ইউরিন তৈরি করে। কিন্তু যদি এডিএস সিক্রেশন না হয় তাহলে ওয়াটার রিঅ্যাবজর্পশন কমে যাচ্ছে। যখনই ওয়াটার রিঅ্যাবজর্পশন কম হবে তার মানে হচ্ছে কি ডায়াবেটিস হবে। তাহলে অ্যান্টি ডায়াবেটিক যে তার ইফেক্ট আছে সেই ডায়াবেটিক ইফেক্টটা কমে যাবে, তার মানে হচ্ছে ইউরিন প্রোডাকশন বেড়ে যাবে। তাহলে অনেক বেশি ইউরিন তৈরি হবে, অর্থাৎ কি হবে? পলিউরিয়া হবে। ঠিক আছে, এক্সেস ইউরিন তৈরি হতে থাকবে যেহেতু, এবং কি হবে? যেহেতু হচ্ছে ওয়াটার বেশি থাকে তাহলে কি হাইপোটোনিক ইউরিন তৈরি হবে। আমরা রেনাল সিস্টেম পড়াশোনা সবাই জানি কনসেন্ট্রেটেড ইউরিন আমরা 1200 মিলিঅস্মল পর্যন্ত কনসেন্ট্রেটেড হতে পারে, আর সবচেয়ে কম যেটা তৈরি হতে পারে সেটা হচ্ছে মাত্র 50 মিলিঅস্মল কনসেন্ট্রেশন ইউরিনের। সো তাহলে তখন হাইপোটোনিক ইউরিন তৈরি করা শুরু হবে। আরেকটা জিনিস যেটা হবে, যেহেতু হচ্ছে বডি থেকে ফ্লুইড বেড়ে যাচ্ছে, যেহেতু এটাকে আটকানোর জন্য হচ্ছে কোনো উপায় নাই, ঠিক আছে, এক্সেস পরিমাণ ইউরিন ধরেছে, স্বাভাবিকভাবে কিন্তু কি হবে? পেশেন্টের হচ্ছে বারবারে পানি খাওয়ার ইচ্ছা হবে, পলিডিপসিয়া হবে। সো যেটা সমস্যা, তাহলে যদি হাইপোসিক্রেশন অফ দ্য অ্যান্টিডায়াবেটিক হরমোন হয় তাহলে যেটা হবে এক ধরনের ডায়াবেটিস হবে, এবং নাম হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস। ডায়াবেটিস insipidus. So hypofunction বা hyposecretion of antidiuretic hormone or postpituitary hormone এডিএস যদি সিক্রেশন কমে যায় সেক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস। আর আমরা আরেক ধরনের ইনসুলিন আমরা যখন পড়বো সেটা হচ্ছে আরেক ধরনের ডায়াবেটিস আছে, সেটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। ওখানে ইউরিন বেশি হয়, কিন্তু ওখানে কি হয়? যেহেতু গ্লুকোজ বেড চলে যায় ইউরিনের সাথে, বেশি গ্লুকোজ যায়, গ্লুকোজের টানে অসমোটিক ইফেক্টে ওয়াটার যেতে থাকে, সেই কারণে ওটার অসমোলারিটি কিন্তু বেশি থাকবে। আর যে ডায়াবেটিস ইনসিপিডাসের যে ইউরিন সেটা কিন্তু হাইপোটোনিক ইউরিন হবে, অনেক বেশি হচ্ছে লিকুইড ইউরিন হবে, ঠিক আছে, সল্টের পরিমাণ কম থাকবে। সো এটা হচ্ছে হাইপারফাংশন হলে কি হবে? কিছু ক্ষেত্রে এটা কখন হতে পারে? ডায়াবেটিস ইনসিপিডাস কখন হতে পারে? যে কোনো ধরনের হেডের ট্রমা হলে, অনেক সময় হাইপোথ্যালামাসের কোনো পার্ট যদি ডিস্ট্রয় হয়ে যেতে যায় সেক্ষেত্রে সাধারণত হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস হতে পারে। আরেকটা হাইপারফাংশন, যদি হাইপারফাংশন অফ দ্য অ্যান্টিডায়াবেটিক হরমোন হয় কখন হতে পারে? একই রকমভাবে যদি কোনো হচ্ছে টিউমার তৈরি হলো, পোস্টেরিয়র পিটুইটারিতে যদি কোনো ধরনের টিউমার হয়, অথবা যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন যেমন মেনিনজাইটিস বা অন্য ধরনের কোনো ইনফেকশন হয়, ব্রেইনের যে মেনিনজাইটিস সেখানে ইনফেকশন হয়, সো এই ইনফেকশনগুলো যদি হয় অথবা টিউমার হয় সেক্ষেত্রে এডিএস সিক্রেশন বেড়ে যেতে পারে। সো এডিএস সিক্রেশন যদি বেড়ে যায় তার মানে কি? বেশি পানি নিচ্ছে। এটার একটা নাম হচ্ছে সিন্ড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট হাইপার সিক্রেশন অফ এডিএইচ, ঠিক আছে। সো সেক্ষেত্রে কি হবে? যখন এক্সেস এডিএস সিক্রেশন হবে সে বেশি পানি টানবে। সো পানি কিন্তু বেশি টানতেছে, পানি বেশি টানার জন্য কি হচ্ছে? ফ্লুইড লস হচ্ছে, বেশি হচ্ছে সোডিয়াম চলে যাচ্ছে ইউরিনের সাথে, আর বডিতে পানি বেড়ে যাচ্ছে, অনেক বেশি পানি চলে যাচ্ছে। তো যখন ব্লাড ভেসেলসে এই যে পানি যেটা আসতেছে সেটা ব্লাড ভেসেলসে হচ্ছে অতিরিক্ত পানি ঢুকতেছে, যেটা একসময় আমরা জানি যে কি হবে? বেশি ঢোকার কারণে কনসেন্ট্রেশন কমে যাচ্ছে কিসের?
সলিউটের সোডিয়ামের কনসেন্ট্রেশন এখানে যখন কমে যাচ্ছে, সোডিয়াম বা কলিউট যেগুলো থাকবে তারা পানি ধরে রাখতে পারবে না, তাহলে ভেসেলের ভিতরে যে পানি ঢুকছিল সে পানিটা কিন্তু আর ভেসেলের ভিতরে থাকতে চাইবে না, সে তখন লিক হওয়া শুরু করবে। কোথায়? ইন্টারস্টিশিয়াল স্পেসে। আমরা সবাই জানি যেহেতু ওয়াটার বেড়ে যাচ্ছে তাহলে হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে যাচ্ছে, যখনই হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে যাবে তখনই কিন্তু সে আবার আউটওয়ার্ড ফোর্স দিবে, আর আউটওয়ার্ড ফোর্স দেওয়ার ফলে কি হবে? পানি তখন ভেসেলস থেকে ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে আসবে, তার মানে ইডিমা হবে। সো এই পেশেন্টের সবচেয়ে বড় যেটা রিস্ক সেটা হচ্ছে ইডিমা হয়, পানি জমতে থাকে, এবং ইডিমার সবচেয়ে বড় যেটা চেঞ্জেস সেটা হচ্ছে ব্রেইনে সেরিব্রাল ইডিমা ডেভেলপ করবে, সেক্ষেত্রে কিন্তু পেশেন্টের হচ্ছে লাইফ রিস্কে থাকে। সো সেরিব্রাল ইডিমা ডেভেলপ হয়, এটাকে আমরা বলতেছি হাইপার সিক্রেশন সিনড্রোম অফ ইনঅ্যাকুয়েট হাইপার সিক্রেশন অফ দ্য অ্যান্টিডাইরেটিক হরমোন। তো হাইপার সিক্রেশন অফ এডিএসে আমরা যেটা বললাম হয় টিউমারের জন্য পোস্টেরিয়র পিটুইটারি টিউমার বা হাইপোথ্যালামাসের যে টিউমার অথবা হচ্ছে মেনিনজাইটিস, এগুলোর কারণে অনেক সময় হচ্ছে এডিএস সিক্রেশন বেড়ে যাবে। এডিএস সিক্রেশন বেড়ে যাওয়ার কারণে আরেকটা জিনিস যেটা হয় বিভিন্ন ধরনের হচ্ছে টিউমার হয়, সেকেন্ডারি ইফেক্ট হিসাবেও হচ্ছে এডিএস সিক্রেশন হয়। সো সেগুলোতে হচ্ছে এই এডিএসগুলো এক্সেস ওয়াটার রিঅ্যাবজর্পশন করে, এক্সেস ওয়াটারের জন্য ভেসেলের হচ্ছে ওয়াটারের পরিমাণ অনেক বেড়ে যায়, তখন ওটা ভেসেলের ভিতরে থাকবে না, সেই ভেসেল থেকে তখন সে যেহেতু হাইড্রোস্ট্যাটিক প্রেশার অনেক বেড়ে যাচ্ছে, আউটওয়ার্ড ফোর্স বেড়ে যাচ্ছে, সেহেতু পানি বাইরের দিকে চলে আসবে, অর্থাৎ ইন্টারস্টিশিয়াল স্পেসের মধ্যে পানি জমা থাকবে, আর পানি যখন ইন্টারস্টিশিয়াল স্পেসে যাবে তখন ওটাকে আমরা বলি ইডিমা। সো বডিতে ইডিমা ডেভেলপ করবে, সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে ব্রেইনের ভিতরে ইডিমা ডেভেলপ করবে, যেটাকে আমরা বলি সেরিব্রাল ইডিমা। সো হাইপার ফাংশন অফ এডিএস। সো এডিএস হচ্ছে আমাদের এই পর্যন্ত। এরপরে যেটা আমাদের হরমোন, খুব মজাদার একটা হরমোন, সেটা হচ্ছে অক্সিটোসিন। অক্সিটোসিন নিয়ে অনেকের অনেক আগ্রহ। আমার স্টুডেন্টরাও জিজ্ঞেস করেন, ম্যাডাম কোন হরমোনটাকে লাভ হরমোন বলা হয়? ঠিক আছে, লাভ লসের হিসাব আমরা দেখব এখন। তো অক্সিটোসিন অ্যানাদার হরমোন সিক্রেটেড বাই দ্য পোস্টেরিয়র পিটুইটারি এবং সিনথেসাইজ বাই দ্য হাইপোথ্যালামাস, দ্যাট ইজ সুপ্রাঅপটিক অ্যান্ড প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস থেকে তৈরি হয়। তারা কি করবে? অক্সিটোসিন মেনলি ম্যামেলসদের ক্ষেত্রে, ম্যামেলস যারা তাদের ক্ষেত্রে অক্সিটোসিন একটা ইম্পর্টেন্ট হরমোন। কি করে? এই হরমোনটা মেনলি আমাদের যে লেবার নর্মাল যে ডেলিভারি, সেই ডেলিভারিতে হেল্প করে। আরেকটা জিনিস সেটা হচ্ছে যেহেতু ম্যামেলসরা ল্যাকটেশন অর্থাৎ বাচ্চাকে দুধ খাওয়ায়, ঠিক আছে, সেই জন্য এদের যে ব্রেস্টের মিল্ক ইজেকশন যেটা, সেই মিল্ক ইজেকশনের কাজে হচ্ছে অক্সিটোসিন প্রয়োজন হয়। ঠিক আছে, তাহলে প্রশ্ন আসতে পারে, তাহলে ডেলিভারি এবং ব্রেস্ট ফিডিং দুটোই মেয়েদের কাজ, ছেলেদের কি অক্সিটোসিন নেই? অবশ্যই আছে, সবারই আছে অক্সিটোসিন। ঠিক আছে, তো তাদেরও কোনো ফাংশন আছে, আমরা সবগুলো দেখবো। অক্সিটোসিন কি করছে কি? অক্সিটোসিনের প্রথম যে ফাংশন আমরা জানি সেটা হচ্ছে হেল্পস ইন পার্চুরেশন হেল্প করা। পার্চুরেশন মানে ডেলিভারি। একটা বাচ্চা যখন ডেলিভারি হয়, নর্মালি আমরা যদি একটু ইউটেরাসটার কথা খেয়াল করি, ঠিক আছে, এই হচ্ছে সার্ভিক্স, ঠিক আছে, এই হচ্ছে ভ্যাজিনাল পার্ট। যখন ডেলিভারি হয়, যে বাচ্চাটা যখন ডেলিভারি হতে নেয়, স্টিমুলেশন কি? অক্সিটোসিন সিক্রেশনের, সেটা বলছি। মনে করি এটা হচ্ছে বেবিটা ডেলিভারি হবে, ঠিক আছে, বেবির হেড যখন নিচের দিকে নামতে থাকে তখন সার্ভিক্সের উপর ভ্যাজিনার উপরে চাপ পড়বে, ঠিক আছে। যখনই চাপ পড়বে, ঠিক আছে, সার্ভিক্যাল ডাইলেটেশন হবে। এই যে ডাইলেটেশন হচ্ছে, এই ডাইলেটেশনের জন্য স্টিমুলেশন যায়। বেবির হেড যখন ডাইলেট করতেছে, ডাইলেটেশনের ফলে স্টিমুলেশন যাবে কোথায়? স্টিমুলেশন যাবে হাইপোথ্যালামাসে। ঠিক আছে, এখানে আছে আমার হাইপোথ্যালামাস, এবং হাইপোথ্যালামাসে স্টিমুলেশন যাবে। এই হাইপোথ্যালামাসে যখন হচ্ছে পার্চুরেশন হচ্ছে, যখন হচ্ছে হেড যখন নিচের দিকে নামছে, এই হেড নিচে থেকে নামার ফলে হচ্ছে আমার হচ্ছে এই যে স্টিমুলেশন, ঠিক আছে, এই স্টিমুলেশন চলে যাবে হচ্ছে বেবির কাছে, হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারিতে, ঠিক আছে। সো এটা চলে যাবে হাইপোথ্যালামাসকে, হাইপোথ্যালামাস স্টিমুলেটেড হবে এবং হাইপোথ্যালামাসের সুপ্রাঅপটিক প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস স্টিমুলেশনের ফলে তখন হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি থেকে অক্সিটোসিন রিলিজ হবে। অক্সিটোসিনের কাজ কি? অক্সিটোসিন তখন এখান থেকে রিলিজ হবে, অক্সিটোসিন তখন ব্লাডের মাধ্যমে ট্রান্সপোর্ট হবে, ট্রান্সপোর্ট হয়ে আমাদের যে ইউটেরাসের যে মায়োমেট্রিয়াম আছে, সেই মায়োমেট্রিয়াল সেলের উপর কাজ করবে। মায়োমেট্রিয়াল সেলের ভিতরে কি করবে? সে যে আমরা মেকানিজম অফ অ্যাকশন অফ
হরমোনে আরেকটা সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম বলেছিলাম, সেটা হচ্ছে ফসফোলাইপেজ সি। সেই ফসফোলাইপেজ সি এর যে মেকানিজম ছিল আমাদের যতটুকু মনে আছে, আমরা একটু আবার রিভিউ করি। সেটা হচ্ছে সেই অক্সিটোসিন এসে মায়োমেট্রিয়ামের যে সেল, ঠিক আছে, সেই সেলগুলোর মধ্যে রিসেপ্টর মনে করি এখানে আমাদের বাইন্ড করলো, হরমোন এসে অক্সিটোসিন এসে বাইন্ড করলো। এসে বাইন্ড করার পরে এটা হচ্ছে সি, ফসফোলাইপেজ সি কে যখন স্টিমুলেটেড করে আমরা সবাই জানি যেটা হয় সেটা হচ্ছে ফসফোরাইল আয়নোসাইটল ডাইফসফেট। এই ফসফোরাইল আয়নোসাইটল ডাইফসফেটের ডায়াসাইল গ্লিসারল এবং আয়নোসাইটল ট্রাইফসফেট তৈরি করে। আয়নোসাইটল ট্রাইফসফেট তখন কি করবে, দুটো কাজ করবে। একটা হচ্ছে ইন্টারস্টেশিয়াল স্পেসে যে ক্যালসিয়াম ছিল সেই ক্যালসিয়াম হচ্ছে সেলের ভিতরে এন্ট্রি করাবে, সো ক্যালসিয়াম লেভেল বাড়াবে। আরেকদিকে যেটা হবে সেটা হচ্ছে যে সাইটোপ্লাজমিক রেটিকুলামের যে ক্যালসিয়াম, সেই ক্যালসিয়াম হচ্ছে সিক্রেশন করাবে। সো ডায়াসাইল গ্লিসারল এবং আয়নোসাইটল ট্রাইফসফেট আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যাবে, এবং ক্যালসিয়ামের পরিমাণ যখন বাড়বে তখনই হচ্ছে আমরা কিছুক্ষণ আগেও দেখলাম সেটা হচ্ছে কন্ট্রাকশন হবে। সো মায়োমেট্রিয়াল যে সেলগুলো আছে সেটাতে ক্যালসিয়ামের পরিমাণ বাড়িয়ে দিয়ে সে হচ্ছে কন্ট্রাকশন অফ দি সেল করবে। তাহলে কি করবে, উপরের দিকে এদিকে হচ্ছে কন্ট্রাকশন হচ্ছে, চাপ দিচ্ছে, ফলে কি হচ্ছে উপরে যখন চাপ পাচ্ছে পেরিস্টালসিসের মতো উপরে যখন চাপ পাচ্ছে তখন বাচ্চা আরও নিচের দিকে আসতেছে, যখন আবার আরও দিকে নিচে আসতেছে হেড আরও নিচে নামলো, নামার পর আরও একটু ডাইলেটেশন হলো, তাহলে হেড তখন আরও একটু নিচে নামে, এটা তখন আরেকটু ডাইলেটেড হয়। এই ইফেক্ট আরেকটু স্ট্রেস হয়, যেহেতু এখানে স্ট্রেস রিসেপ্টর আছে, এই স্ট্রেস রিসেপ্টর আবার ইনফরমেশন পাঠাবে হাইপোথ্যালামাস, সেখান থেকে পোস্টেরিয়র পিটুইটারি হয়ে অক্সিটোসিন রিলিজ হয়ে আবার হচ্ছে মায়োমেট্রিয়ামের উপর সেলগুলোর উপর কাজ করে এটা কন্ট্রাকশন করাবে এবং হেড আরও নেমে আসবে, যেটা আমরা বলেছিলাম পজিটিভ ফিডব্যাক মেকানিজমে। পজিটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে আমরা পজিটিভ ফিডব্যাক মেকানিজমের যে এক্সাম্পল, তার মধ্যে প্রথম এক্সাম্পলটাই ছিল হচ্ছে পার্চুরেশন। সো পার্চুরেশন আমরা বলেছিলাম কি, তাহলে পজিটিভ ইফেক্ট হচ্ছে যখনই হচ্ছে বাচ্চা ডেলিভারি হচ্ছে, ডাইলেটেশন হচ্ছে, ডাইলেটেশনের যে ফলে যে স্ট্রেস রিসেপ্টর আছে সেই স্ট্রেস রিসেপ্টর স্টিমুলেটেড হচ্ছে, এই স্ট্রেস রিসেপ্টর তখন স্টিমুলেটেড হয়ে ইনফরমেশন পাঠাচ্ছে হাইপোথ্যালামাস থেকে হচ্ছে সুপ্রাপিউরাল প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস, স্টিমুলেটেড হয়ে পোস্টেরিয়র পিটুইটারি থেকে অক্সিটোসিন রিলিজ করাচ্ছে, অক্সিটোসিন ব্লাডের মাধ্যমে ট্রান্সপোর্ট হয়ে আসতেছে মায়োমেট্রিয়ামে, মায়োমেট্রিয়ামে এসে ফসফোলাইপেজ সি যে সেকেন্ড মেসেঞ্জার সিস্টেমের মাধ্যমে সে হচ্ছে আয়নোসাইটল ডাইফসফেট ডায়াসাইল গ্লিসারল তৈরি করছে, তারা হচ্ছে আলটিমেটলি সেলের ভিতরে ক্যালসিয়ামের কনসেন্ট্রেশন বাড়াচ্ছে, এবং ক্যালসিয়ামের কনসেন্ট্রেশন বাড়ানোর মাধ্যমে হচ্ছে সেলের হচ্ছে কন্ট্রাকশন করাচ্ছে, স্মুথ মাসেলের কন্ট্রাকশন করাচ্ছে। সো মায়োমেট্রিয়াল যে সেলগুলো আছে তো মায়োমেট্রিয়ামের কন্ট্রাকশন করাচ্ছে, যখনই কন্ট্রাকশন করছে অর্থাৎ উপরের পাটে যখন কন্ট্রাকশন হচ্ছে বডি অফ দ্য ইউটেরাস, ফান্ডাস না, বডি অফ দ্য ইউটেরাস যখন কন্ট্রাকশন করছে, চাপ দিচ্ছে বেবির ওপর, তখন বাচ্চা আরেকটু নিচে নামতেছে, মাথা আরেকটু নামতেছে, ডাইলেটেশন আরেকটু বাড়ছে, আবার স্টিমুলেশন হচ্ছে, আরও বেশি খবর পাচ্ছে, আরও বেশি অক্সিটোসিন হচ্ছে, আরও বেশি কন্ট্রাকশন হচ্ছে। এই যে পজিটিভ ইফেক্ট চলতে থাকে যতক্ষণ পর্যন্ত পুরো বেবি ডেলিভারি না হচ্ছে। সেজন্য অক্সিটোসিন পার্চুরেশনের জন্য একটা গুরুত্বপূর্ণ হরমোন। সেকেন্ড যে ইফেক্টটা সেটা হচ্ছে ল্যাকটেশন। ল্যাকটেশন কিভাবে হবে আমরা জানি, ল্যাকটেশনে অনেকগুলো স্টেপ আছে, একটা হচ্ছে ব্রেস্ট ডেভেলপমেন্ট, একটা হচ্ছে মিল্ক প্রোডাকশন, ল্যাক্টোজেনেসিস, ল্যাক্টোপয়াসিস, দেন মিল্ক লেকডাউন। লাস্ট যে পদটা আছে সেটা হচ্ছে মিল্ক লেকডাউন। এই মিল্ক লেকডাউন আর মিল্ক ইজেকশন রিফ্লেক্স, এই রিফ্লেক্সটা করাই হচ্ছে অক্সিটোসিন। কিভাবে করাবে আমরা এটা জানি যে আমাদের যে ব্রেস্টে আছে সেই ব্রেস্টের যে মুখ আছে এখানে হচ্ছে আমার মায়োএপিথেলিয়াল সেল আছে। সো মায়োএপিথেলিয়াল সেল হবে যখন হচ্ছে এইখানে যে রিসেপ্টরগুলো আছে নিপলের মধ্যে রিসেপ্টর আছে, বেবি যখন সাক করবে নিপল, তখন তার যে এখানকার যে টাচ, যেটা আমরা যেটাই বলি না কেন হচ্ছে রিসেপ্টর, যেটা মেকানো রিসেপ্টর হচ্ছে, সেই রিসেপ্টরগুলো হচ্ছে সেই রিসেপ্টর স্টিমুলেটেড হবে। এই রিসেপ্টর স্টিমুলেটেড হয়ে আবার খবর পাঠাবে হচ্ছে হাইপোথ্যালামাসে, সেখান থেকে পোস্টেরিয়র পিটুইটারি হয়ে অক্সিটোসিন রিলিজ হবে, অক্সিটোসিন আসবে, এসে মায়োএপিথেলিয়াল সেল যেগুলো আছে ব্রেস্টের যে মায়োএপিথেলিয়াল সেল আছে সেই মায়োএপিথেলিয়াল সেলের মায়োএপিথেলিয়াল সেল, এই যে ব্রেস্টের যে মায়োএপিথেলিয়াল সেল আছে সেই মায়োএপিথেলিয়াল সেলে একই রকমভাবে সেই ফসফোলাইপেজ সি মেকানিজমের মাধ্যমে ক্যালসিয়ামের পরিমাণ বাড়িয়ে দিবে, এবং ক্যালসিয়ামের পরিমাণ বাড়িয়ে দিয়ে হচ্ছে
মায়োপিথেলিয়াল সেলগুলো কি করবে, কন্ট্রাকশন করাবে। আর যখনই মায়োপিথেলিয়াল সেল কন্ট্রাকশন করবে, এগুলো তো ডাক্টগুলো, এই কন্ট্রাকশনের ফলে এখানে যে হচ্ছে আমার ডাক্ট আছে, সেখান থেকে হচ্ছে মিল্ক হচ্ছে ছুটে বের হয়ে আসবে, যেটাকে আমরা বলতেছি মিল্ক লেট ডাউন অর মিল্ক ইজেকশন রিফ্লেক্স। তাহলে এখানেও কিন্তু পজিটিভ ফিডব্যাক ইফেক্ট হচ্ছে, যত হচ্ছে বেবি সাক করবে তত স্টিমুলেশন যাবে, তত বেশি অক্সিটোসিন আসবে, তত কন্ট্রাকশন হবে, তত বেশি মিল্ক ইজেকশন হবে। সো তাহলে সেকেন্ড যে ফাংশনটা আমরা বলেছিলাম সেটা হচ্ছে মিল্ক ইজেকশন বাই অক্সিটোসিন। কি কারণে হবে, যখন হচ্ছে বেবি নিপেল সাক করবে, নিপেলে যে রিসেপ্টর আছে, টাচ রিসেপ্টর, মেকানো রিসেপ্টর, সেই রিসেপ্টরগুলো স্টিমুলেটেড হবে। এই স্টিমুলেশন হয়ে স্টিমুলেশন চলে যাবে হাইপোথ্যালামাসে, হাইপোথ্যালামাসে থেকে হচ্ছে সুপ্রাপিউবিক প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াসকে স্টিমুলেশনের মাধ্যমে অক্সিটোসিন রিলিজ করবে। এই অক্সিটোসিন তখন ব্লাডের মাধ্যমে ট্রান্সপোর্ট হয়ে চলে আসবে ব্রেস্টের যে মায়োপিথেলিয়াল সেল আছে সেখানে, সেখানে এসে ফসফোলাইপেজ হচ্ছে সি মেকানিজমের মাধ্যমে, যেটা আগেও ইউটেরাসের মধ্যে করছে, একই রকমভাবে এটার ক্যালসিয়ামের কনসেন্ট্রেশন বাড়িয়ে দিয়ে মায়োপিথেলিয়াল সেলগুলো আছে সেগুলোকে কন্ট্রাকশন করাবে। আর যখনই মায়োপিথেলিয়াল সেল কন্ট্রাক্ট করবে, এই যে আমার যে ডাক্ট আছে সেই ডাক্ট কন্ট্রাক্ট হচ্ছে এবং এখানে যে ব্রেস্ট মিল্কগুলো আছে সেই মিল্কগুলো কিন্তু ইজেক্ট হচ্ছে বাইরের দিকে, অর্থাৎ ব্রেস্ট ফিডিং করতে পারছে মা। সো এটা হচ্ছে অক্সিটোসিনের আরেকটা ফাংশন। এখন চলে আসছে তাহলে অক্সিটোসিনের ফাংশন মেইলের ক্ষেত্রে কি, মেইলের ক্ষেত্রে এবং নন প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে অক্সিটোসিনের ফাংশন কি। মেইলের ক্ষেত্রে মেইনলি অক্সিটোসিন যেটা হয় সেটা হচ্ছে কন্ট্রাকশন অফ দ্য ভাস ডিফারেন্স, মানে কন্ট্রাকশন অফ দ্য ভাস ডিফারেন্সের কন্ট্রাকশনের মাধ্যমে স্পার্মের ট্রান্সপোর্ট করে ইউরেথ্রাতে নিয়ে আসে ইজাকুলেশনের সময়। অর্থাৎ যখন হচ্ছে ইন্টারকোর্সের পিরিয়ডে যখন ইজাকুলেশন হবে তখন হচ্ছে এই যে অক্সিটোসিন, সেই অক্সিটোসিন এসে ভাস ডিফারেন্সকে কন্ট্রাকশন করিয়ে ভাস ডিফারেন্সের থেকে মাধ্যমে হচ্ছে যে আমার যে সিমেন আছে সেই সিমেনের মাধ্যমে সেই স্পার্মকে নিয়ে আসবে, সে ইউরেথ্রার মাধ্যমে ইজেক্ট করাবে, ইজাকুলেশন মেল অর্গাজম যেটা হচ্ছে সেই কাজটা করাবে হচ্ছে অক্সিটোসিন। সো মেলের ক্ষেত্রে হচ্ছে ট্রান্সপোর্ট অফ স্পার্মের জন্য হচ্ছে অক্সিটোসিন লাগবে। নন প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে কি হবে, নন প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে একই রকমভাবে মেলে যেমন অর্গাজমের জন্য হচ্ছে অক্সিটোসিন আছে, তেমনিভাবে ফিমেলের ক্ষেত্রে যখন হচ্ছে কয়টাস হচ্ছে, ইন্টারকোর্স হচ্ছে, যখন হচ্ছে স্পার্ম ভ্যাজানাতে আসতেছে তখন এই স্পার্ম, সবসময় আমরা বলি সব কিছুর উদ্দেশ্য হচ্ছে প্রজাতি তৈরি করা। সো তার প্রথম চিন্তাই থাকে কিভাবে হচ্ছে প্রেগনেন্সি ঘটানো যায়। প্রেগনেন্সি ঘটাতে হলে স্পার্মকে ট্রান্সপোর্ট করে নিয়ে যেতে হবে কোথায়, ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলাতে, ঠিক আছে। সেই অ্যাম্পুলাতে গিয়ে যেহেতু ফিউমিউশন হয়, তো স্পার্মকে ভ্যাজানা থেকে ট্রান্সপোর্ট করিয়ে কিন্তু সে ফ্যালোপিয়ান টিউবে নিয়ে যেতে হবে। আর নিয়ে যেতে হলে স্পার্মের হচ্ছে মুভমেন্ট বাড়াতে হবে। মুভমেন্ট বাড়ানোর জন্য এই অক্সিটোসিন রিলিজ হয়ে সে হচ্ছে যেটা করে, নর্মাল ইউটেরাসের যে কন্ট্রাকশন সেটার পরে এটাকে বলা হয় অ্যান্টি পেরিস্টালটিক মুভমেন্ট অফ দ্য ইউটেরাস। অর্থাৎ সে এমনভাবে কন্ট্রাকশন করে যাতে নিচ থেকে যে স্পার্ম যাচ্ছে সেই স্পার্ম কিন্তু অ্যান্টি পেরিস্টালটিক উল্টো দিক থেকে কন্ট্রাকশন করাচ্ছে, করানোর ফলে ইউটেরাস কিন্তু কন্ট্রাকশন হচ্ছে। সেই ইউটেরাস কন্ট্রাকশনের ফলে এই যে স্পার্ম যে উপরের দিকে যাচ্ছিল, ঠিক আছে, আমরা যদি একটু ছবি এঁকে নিই তাহলে অনেক সুবিধা হবে। ঠিক আছে, সো যখন এখানে হচ্ছে স্পার্ম আসতেছে, ঠিক আছে, সেই স্পার্মের মুভমেন্টের জন্য ইউটেরাসের অ্যান্টিপেরিস্টালটিক কন্ট্রাকশন হয় এবং অ্যান্টিপেরিস্টালটিক কন্ট্রাকশনের ফলে এই যে ইউটেরাস সে ইজিলি হচ্ছে এই যে স্পার্ম সে ইজিলি হচ্ছে এখান দিয়ে ট্রান্সপোর্ট হয়ে অ্যাম্পুলা পর্যন্ত যেতে পারে। সো ইজি মুভমেন্ট অফ দ্য স্পার্মের জন্য অ্যান্টিপেরিস্টালটিক ওয়েভ করানোর জন্য কন্ট্রাকশন অফ দ্য ইউটেরাস করে নন প্রেগনেন্ট ইউটেরাসে ডিউরিং দ্য অর্গাজম। সো ফিমেল অর্গাজমের জন্য হচ্ছে অক্সিটোসিন প্রয়োজন হয়। সো এটা হচ্ছে নন প্রেগনেন্টের ক্ষেত্রে। এখন ওভারঅল মানুষের ক্ষেত্রে অক্সিটোসিনের ইফেক্ট কি, অক্সিটোসিন কি হচ্ছে বলা হয়ে থাকে হরমোন অফ লাভ, বলা হয়ে থাকে হরমোন অফ ট্রাস্ট, হরমোন অফ লাভ, হরমোন অফ ট্রাস্ট। কিভাবে হচ্ছে একটা
একটা মানুষের সাথে একটা মানুষের অথবা মার সাথে তার সন্তানের, এমনকি দেখা গেছে মানুষের সাথে প্রাণীর যে নিবিড় সম্পর্কটা, ঠিক আছে, সেই যে ভালোবাসার সম্পর্কটা, সেই সম্পর্ক যখন থাকে, একটা মা যখন তার সন্তানকে আগলে ধরে, একজন হাজব্যান্ড বা তার একজন সঙ্গী আরেকজন সঙ্গীর কাছে যাচ্ছে, তাকে যে মমতায় যে ভালোবাসায় যে হচ্ছে আলিঙ্গন করছে, অথবা আমরা যেটা সহজ বলি যে একজন আরেকজনের প্রতি যে টানটা অনুভব করতেছি, সেই যে টানটা, এই টানটার কারণ হচ্ছে অক্সিটোসিন। এবং এই টানের কারণে যে ট্রাস্ট তৈরি হয়, একজন বন্ধুর সাথে আরেক বন্ধুর যে ট্রাস্টের সম্পর্ক তৈরি হয়, সেই ট্রাস্টের ক্ষেত্রেও কিন্তু জন্য অক্সিটোসিন দায়ী। শুধু অক্সিটোসিন না, বলা হয়ে থাকে লাভ যে হরমোন, সেটা আসলে লাভের বিভিন্ন স্টেপ এবং সেখানে বিভিন্ন ধরনের হচ্ছে কেমিক্যালস কাজ করে। বাট যখন প্রেমটা হচ্ছে প্রণয় হয়, অর্থাৎ সময় কিছু যাওয়ার পর যখন প্রেমটা একটা গুড রিলেশনে তৈরি হয়, যখন একটা ইন্টারডিপেন্ডেন্সি তৈরি হয়ে যায়, আমরা যখন অনেক বেশি মায়ায় আঁকড়ে যাই আসলে, তখন কিন্তু অক্সিটোসিন কাজ করে। এবং এই যে মায়া, মমতা, বিশ্বাস, ট্রাস্ট, এইগুলোর জন্য হচ্ছে অক্সিটোসিন দায়ী থাকে। সো সেই জন্যে এখন অক্সিটোসিনকে বলা হয়ে থাকে যে হরমোন অফ লাভ। আরেকটা জিনিস এটাকে বলা হয়ে থাকে যে অনেক জায়গায় বলা হয়ে থাকে যে মেলের ক্ষেত্রে দেখা যায় যে তারা যখন বাড়ি ফিরতে থাকে, ইভেন আগে যখন মানুষ যারা বলতে যে একজন মানুষ যখন হচ্ছে শিকার করে আসে, শিকার করে সে শিকার নিয়ে এসে বাড়ি ফিরছে, এই সময় দেখা যায় যে সে যে শিকার করলো, যখন শিকারের সময় তো নানা ধরনের সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি কাজ করে, হচ্ছে অ্যাড্রিনালিন হরমোনসগুলোতে সিক্রেশন হচ্ছে, সেগুলো কাজ করছে। কিন্তু যখন সে শিকার নিয়ে খুশি মনে বাড়ি ফিরছে, তখন দেখা যাচ্ছে তার হিউজ সার্জ অফ অক্সিটোসিন সিক্রেশন হচ্ছে। এবং এক্ষেত্রে বলা হচ্ছে এটাতে দুটো জিনিস আছে, একটা হচ্ছে সে যে প্রাপ্তির আনন্দ, এই প্রাপ্তির আনন্দটা তার কাজ করছে, দ্বিতীয় কাজ করছে সে বাড়ি যাচ্ছে তার সন্তান এবং স্ত্রীর কাছে, এই যে তার যে একটা মায়ার জায়গা, সেটা হচ্ছে এবং তাদের জন্য সে কিছু একটা করতে পারছে, যেহেতু আগে শিকার করেই খাওয়া হতো, সেহেতু সেই যে শিকারটা সে নিয়ে যাচ্ছে তার হচ্ছে তার প্রিয়জনদের জন্য, এটার ভিতরের জন্য তার যে আত্মতৃপ্তি, এই সব কিছু মিলে তার ভিতরে যে সেন্সগুলো কাজ করে, ঠিক আছে, সেটা বিস্ময়, আনন্দ, মায়া, মমতা সব কিছু মিলে, ঠিক আছে, এবং তার উপর যে নির্ভর করে আছে মানুষ, তাদের প্রতি তার যে কর্তব্য জ্ঞানী, সব কিছু মিলিয়ে যে অবস্থাটা তৈরি হয়, তখন দেখা যায় যে অক্সিটোসিনের হিউজ সার্জ হয় একজন মেইলের মধ্যে। সো এই সব কিছুই আসলে সত্যি কথা, ট্রাস্ট, মমতা, ভালোবাসা যা কিছু, তার অনেকটা বড় পার্ট জুড়ে আছে আসলে অক্সিটোসিন। সো অক্সিটোসিন নিয়ে আমরা যেটা বললাম, তাহলে অক্সিটোসিন পোস্টেরিয়র পিটুইটারি থেকে সিক্রেট হয়, তৈরি হয় হাইপোথ্যালামাসের নিউক্লিয়াসগুলোতে। এবং কখন সিক্রেশন হবে? যখন পার্চুরেশন হবে, যখন হচ্ছে পার্চুরেশনের সময় বাচ্চার হেড যখন ডাইলেশন করছে, তখন স্টিমুলেশন চলে যাচ্ছে এবং সেই স্টিমুলেশনে হচ্ছে অক্সিটোসিন রিলিজ হচ্ছে। অক্সিটোসিন এসে মায়োমেট্রিয়াল সেলগুলো মায়োমেট্রিয়ামের যে সেল, সেটা কন্ট্রাকশন করিয়ে হচ্ছে বাচ্চাকে ডাউনওয়ার্ডটাকে যেতে সাহায্য করছে, এবং ডাউনওয়ার্ড যাওয়ার পর হেড আরও বেশি হচ্ছে প্রেশার দিয়ে আরও বেশি ডাইলেশন করছে, আরও বেশি স্টিমুলেশন যাচ্ছে, আরও বেশি অক্সিটোসিন হচ্ছে। এই পজিটিভ ফিডব্যাক চলতে থাকে যতক্ষণ পর্যন্ত কমপ্লিট ডেলিভারি অফ দ্য বেবি না হয়, ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকে। তারপরে যেটা ফাংশন আমরা বললাম সেটা হচ্ছে ইজেকশন অফ মিল্ক ইজেকশনে হেল্প করে। কিভাবে? যখন হচ্ছে বাচ্চা নিপল হচ্ছে বেবি যখন নিপল সাক করে, তখন হচ্ছে রিসেপ্টর স্টিমুলেটেড হয়, ইনফরমেশন একই রকমভাবে চলে যাবে। এবং তারা কীভাবে কাজ করে? সবাই হচ্ছে সেকেন্ড মেসেঞ্জার ফসফোলাইপেজ সি এর মাধ্যমে কাজ করে, ক্যালসিয়ামের কনসেন্ট্রেশন বাড়িয়ে দিয়ে তারপরে তারা কাজ করছে। সো যখনই নিপল স্টিমুলেটেড হচ্ছে, ফাংশন চলে যাচ্ছে, অক্সিটোসিন আসতেছে, এসে মায়োপেথেলিয়াল সেলগুলোতে ক্যালসিয়ামের কনসেন্ট্রেশন ফসফোলাইপেজ সি মেকানিজমের মাধ্যমে ক্যালসিয়ামের কনসেন্ট্রেশন বাড়িয়ে দিচ্ছে। এবং আলটিমেটলি ক্যালসিয়ামের কনসেন্ট্রেশন বাড়ার ফলে জানি আমরা স্মুথ মাসল কন্ট্রাকশন হচ্ছে, মায়োপেথেলিয়াল সেলগুলো কন্ট্রাকশন হচ্ছে, ফলে ডাক দিয়ে হচ্ছে ব্রেস্ট মিল্কটা খুব সহজে ইজেক্টেড হচ্ছে, সেটাকে আমরা বলছি মিল্ক ইজেকশন রিফ্লেক্স। নন প্রেগনেন্ট ইউটেরাসের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে অ্যান্টিপ্যারিস্টালটিক মুভমেন্টের মাধ্যমে স্পার্মকে হচ্ছে স্পার্মের ট্রান্সপোর্ট, ভ্যাজাইনা থেকে স্পার্মের ট্রান্সপোর্ট আপ টু দ্য হচ্ছে ফ্যালোপিয়ান টিউবে, এই ট্রান্সপোর্টে হেল্প করে অ্যান্টিপ্যারিস্টালটিক কন্ট্রাকশন অফ দ্য ইউটেরাসের মাধ্যমে। মেলের ক্ষেত্রে বললাম যে ভাস ডিফারেন্স কন্ট্রাকশন করায়, এবং কন্ট্রাকশনের মাধ্যমে এই যে স্পার্মকে সে যে টেস্টিস থেকে সে পাথ পার হয়ে সে হচ্ছে সে ভ্যাজাইনাতে এসে ডিপোজিটেড হবে, এই ট্রান্সপোর্টটাতে হেল্প করতেছে, সে ইউরেথ্রা দিয়ে ইজেকশন যে হচ্ছে সেটাতে হেল্প করছে, মেল এবং ফিমেল অর্গাজমে সাহায্য করছে। তারপরে যেটা আমরা বললাম সেটা হচ্ছে যে আমাদের যে মমতা, বিশ্বাস, ট্রাস্ট, এই সবগুলো হচ্ছে ফাংশনে হচ্ছে অক্সিটোসিন ভূমিকা রাখছে। সো যদি অক্সিটোসিন সিক্রেশন কম হয় তাহলে কি হবে? হাইপোসিক্রেশন অফ অক্সিটোসিন,
হাইপোসিক্রেশন অফ অক্সিটোসিন হলে যেটা হবে সেটা হচ্ছে ইউটেরাসের কন্ট্রাকশন ঠিকমতো হবে না। স্বাভাবিকভাবে অক্সিটোসিন রিলিজ যদি কম হয় তাহলে যেটা হয় সেটা হচ্ছে ইউটেরাইন ইনার্শিয়া, ঠিক আছে। কন্ট্রাকশন ইউটেরাস হতে চায় না, নর্মাল ডেলিভারি হওয়ার সমস্যা হয়, অনেক সময় দেখা যায় ডেলিভারি হতে গিয়ে মাঝপথে আটকে গেছে। অনেক সময় যেটা হয় যে অনেক রোগীর পোস্টপার্টাম হেমোরেজ বা যে কোনো কারণে যে হচ্ছে হেমোরেজ হচ্ছে, কোনো রোগীর ব্লিডিং বেশি হচ্ছে, ফলে কি হচ্ছে ব্লাড সাপ্লাই কমে যাচ্ছে, ব্রেনে ব্লাড সাপ্লাই কমে গিয়ে হাইপোথ্যালামাসের সাপ্লাই কমে যাচ্ছে, সেখান থেকে হচ্ছে হাইপোথ্যালামাস স্বাভাবিকভাবে অ্যাকশনে হাল ছেড়ে দিয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে অক্সিটোসিন রিলিজ কমে যাচ্ছে। ফলে অক্সিটোসিনের যে অ্যাকশন ইউটেরাসের প্রতি মায়োমেট্রিয়ামে যে কন্ট্রাকশন করানো, সেই অ্যাকশন ঠিকমতো হচ্ছে না, এটাকে আমরা বলতেছি ইউটেরাইন ইনার্শিয়া। সো হাইপোসিক্রেশন অফ দ্য অক্সিটোসিনের যেটা হবে সেটা হচ্ছে ইউটেরাইন ইনার্শিয়া, ঠিক আছে, ইউটেরাইন ইনার্শিয়া। হাইপারসিক্রেশন সাধারণত হাইপারসিক্রেশন অফ অক্সিটোসিন সেটা হয় না, হয়তো আমাদের এটা গবেষণার বিষয় যে আমরা যারা অনেক বেশি একটু আবেগী, মেয়েরা যেমন বেশি আবেগী, অক্সিটোসিনের জন্যই হয়তো আবেগী, সো সেটার কারণ হতে পারে। আর নর্মালি যেটা হয় আমরা হচ্ছে অ্যাসিস্টেড হাইপারসিক্রেশন অক্সিটোসিন করে ডেলিভারির সময়, কারো যদি কন্ট্রাকশনে দেখা যায় যে অক্সিটোসিন সেরকমভাবে তার কন্ট্রাকশন হচ্ছে না, প্রায়ই আমরা ইউজ করি নর্মাল ডেলিভারির সময়, কিন্তু তখন হচ্ছে সিনথেটিক অক্সিটোসিন আমরা বাইরে থেকে দেই এবং হচ্ছে পিটোনেস বা এগুলো নামে পাওয়া যায়, সেই বাইরে থেকে আমরা সিনথেটিক অক্সিটোসিন দিই এবং তার মাধ্যমে হচ্ছে ইউটেরাইন কন্ট্রাকশন করে ডেলিভারিটাকে অ্যাসিস্ট করি, অর্থাৎ সাহায্য করি ডেলিভারিটাকে তাড়াতাড়ি হওয়ার জন্য। সো আলটিমেটলি এটি হচ্ছে আমাদের পোস্টেরিয়র পিটুইটারি হরমোন এবং হাইপোথ্যালামাস এবং পিটুইটারির যে হরমোনগুলো আছে তা নিয়ে আমাদের যে আলোচনা, তা আজকে এই পর্যন্তই। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এরপরেও যদি কোনো সমস্যা থাকে, কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই তোমরা সবাই জানাবে। আর পরবর্তী লেকচার নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। সবাইকে একটু বলি, এখন যে করোনার সময়, চারদিকে করোনা রোগীর সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। আজকে আমি শুনলাম আমার এক স্টুডেন্টের বাবা মারা গেছে করোনাতে। সো আমি একটু মন খারাপের অবস্থা, চারদিকে এত বড় বিজ্ঞজন, এত ডক্টর বা বিশিষ্ট ব্যক্তি অনেকেই মারা যাচ্ছেন, আমাদের জীবন থেকে চলে যাচ্ছেন, এইসব গ্রেডের প্রদীপ যারা, ঠিক আছে, তারা চলে যাচ্ছেন, আমাদের জন্য এটা অনেক বড় লস। সো আমরা চেষ্টা করব সবাই বাসায় থাকা, যতটা সম্ভব বাসা থেকে না বের হওয়া খুব প্রয়োজন ছাড়া, এবং স্বাস্থ্যবিধি যা কিছু আছে সেগুলি যেন একটু মেনে চলি, সবাই যেন ভালো থাকে, বাংলাদেশ যেন খুব দ্রুত এই অবস্থা থেকে মুক্তি পায়, সেই চেষ্টাই করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।